আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো বেশি কথা না কইয়া চলো আমরা অহনা গল্পটা কন্টিনিউ করি। অহনা দমে যায়, কিছু না বলে খাটে এসে শুয়ে পড়ে। ওর উদ্দেশ্য দিনের বেলা পালাতে সুবিধা হবে। সকালে সূর্য উঠতেই সবাই কাজ শুরু করে দেয়। রুস্তমের থেকেও গ্রামের মহিলাদের আগ্রহ বেশি। তারা নিজেরাই সব করে নিচ্ছে। কেউ কেউ অহনাকে খুঁজছে। মোরলের বাড়ির সবাই তৈরি হয়ে নেই, মেয়ে দেখতে যাবে। আরিশের মা গহনা নেই অহনার জন্য। আরিশের বিয়ের প্রতি কোনো ইচ্ছাই ছিল না। রাশেদা রশিদ এমন ভাবে মেয়ের বর্ণনা দিল যে না দেখতে এক প্রকার ভালোবেসে ফেললো আরিশ অহনাকে। আর অন্যদিকে রশিদ তাদের বাড়ির অতি পরিচিত একজন লোক। সে সবসময় মুরুলের সাথেই থাকে। তাই সে দেখছে অহনাকে। আরিশের মনে কিছুটা জায়গা করে নেই অহনা। অহনা বা আরিশের মাঝে কেউ কাউকে দেখিনি। দুইজন পড়াশোনার জন্য শহরেই ছিল। ভোর হতেই নাচ বের হয়ে পড়ল। আর মাহমিদও বাহিরেই দাঁড়িয়েছিল। নাচকে বের হতে দেখে তার কিছুটা ফটকা লাগে, তাই পিছু নেই। দেখতে পাই নাচ গাড়ি করে সোজা উরুজের অফিসের দিকে রওনা হচ্ছে। মাহমিদও পিছু পিছু যায়। একবার ভেবেছে তাকে ডেকে জেনে নেবে, কিন্তু আর এটা করা হয়নি। নাচকে যেতে দিল। গেলেই জানতে পারবে কেন নাচ তার শত্রুর কাছেই যাচ্ছে। অনুজ অফিসের কিছুটা গুরুত্বপূর্ণ কাজগুলোর ফাইল উল্টে পাল্টে দেখছিল। নাচকে আসতে দেখে তা বন্ধ করে উঠে পড়ে। মাহমুদ অনুজের অফিসে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাই একজন বাংলাদেশের সিগারেট এজেন্টকে। এই এজেন্টে 5 জনকে সিলেক্ট করা হয়েছিল: লিমু, আশিস, আরুরাম, আমিতা এবং নাস। এর মধ্যে লিমাকে কেউ সরিয়ে দিয়েছে। মাহমুদ আশিসকে দেখতে পেয়ে তার কাছে ছুটে যায়। আশিস ছিল তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। আশিস রাস্তা পার হচ্ছিল, পাশে একটা রেস্টুরেন্ট ঢুকে পড়ে সেখানে। মাহমুদ তার পিছু পিছু যায়। তার সামনে কথা বললে তাকে তো লোকে পাগল বলবে আর ভয়ও পেয়ে যাবে। তাই তার জন্য অপেক্ষা করতে থাকে কখন সে বের হবে। কিছুক্ষণ পরে আরিশের গার্লফ্রেন্ড ইয়া আসে। তাদের বিয়ে কিছুদিনের মধ্যেই। আশিস কোনো কারণে ওয়াশরুমে গেলে মাহমুদ আবির্ভাব হই। আশিস বন্ধু। মাহমুদের কণ্ঠ শুনে ভয় পেয়ে যায় আরিশ। মাটিতে লুটিয়ে পড়ে, কে কথা বলছো? আমি মাহমুদ। আশিস বলল, তুই কি বেঁচে আছিস? মাহমুদ বলল, সেটা পরে বলবো, তুই উঠে পড়। আশিস নিজেকে সামলে উঠে দাঁড়ালো। মাহমুদকে দেখে তার খুশির কোনো সীমা রইল না। ভাই আমার আমার তোকে যে আমি দেখে কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। এতদিন কোথায় ছিলি? মাহমুদ বলল, সে অনেক কথা। তোর একটা সাহায্য লাগে রে আমার। আশিস বলল, তোর জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি। শুধু একবার বল কি করতে হবে আমাকে। তখন মাহমুদ বলল, আমার এজেন্টের সব খবর তোকে জোগাড় করে দিতে হবে। শুধু তোর না, নাজেরও। আমি জানি তোরা দুইজন কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না। আশিস বলল, আমি জানি না তারা কিভাবে তোকে দোষারোপ করলো। আমি জানি তুই কখনো এমন কাজ করতে পারিস না যাতে মানুষের কোনো ক্ষতি হয়। মাহমুদ আশিসকে জড়িয়ে ধরে, অনেক কষ্ট হইলে ভাই, তবুও ভুলতে পারছি ওই ঘটনাটা তোর আর নাজের জন্য। আশিস দীর্ঘশ্বাস ফেললো, মনে মনে বলল, নাজের কথা বললে তুই তো বিশ্বাস করবি না, তাই প্রমাণ করে দেখাবো। আশিস বলল, মাহমুদ তোকে একটা কথা বলবো, আগে বলতে ভুলে গেছিলাম। মাহমুদ বলল, কি কথা? আশিস বলল, বাইরে যাকে দেখছিস আমার হবু ওয়াইফ, যদি হাতে ওই রকম সময়টা থাকতো তাহলে পরিচয় করিয়ে দিতাম দুইজনের মধ্যে। ওই ঘটনার জন্য তো তুই কারো সামনে যেতে পারিস না। মাহমুদ বলল, অনেক সুন্দর, নাম কি তার? তখন আশিস বললাম, হিয়া ঘোষাল। আমাদের রিলেশন ছিল 4 মাসের, আর এখন সেটা বিয়েতে রূপ নিয়েছে। কথা শুনে মাহমুদের বুকের ভিতরটা কেঁপে উঠলো। অহনার কথা মনে হলো, তার বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করলো। জীবনকে নিয়ে যে ক্লান্ত হয়ে পৌঁছতেছে। আশিস বলল, হিয়াকে ড্রপ করে অফিসে দিয়ে যাব, তবে খুব সাবধানে, সবার আড়ালে। আমার মনে হচ্ছে সেখানে কোনো না কোনো সূত্র পাইবই। মাহমুদ সাই দেই। নাচ অনুজের গলা জড়িয়ে ধরে বলে, একটা গোপন কথা বলবো তোকে মাই সুইটার। সেটা শোনার পর তুমি স্থির হয়ে থাকতে পারবে না। এমন কি কথা? আমি তো তোমাকে দেখতেই স্থির হয়ে পড়ছি। নাচ বলল, আগে বলো লিমু কোথায়?
অনুজ বলল জেনে কি করবে, আপদ বিদায় হয়েছে। নাচ বলল বলো না। অনুজ বলল তাকে আমার লোক সরিয়ে দিয়েছে, কারণ সে সত্যি জেনে গিয়েছিল আমি চাইনি আমার লক্ষ্যে অন্য কেউ হস্তক্ষেপ করুক। তাকে শেষ করে দিয়েছি, বড্ড জ্বালিয়েছে। নাচ অনেকটাই অবাক হই আর অদ্ভুত এক ভঙ্গি দিয়ে বলে, একদম ভালো করেছো। যে কথাটা বলতে এসেছি সেটা বলা হয়নি এখনো। অনুজ বলল কি কথা? মাহমুদ ফিরে এসেছে। অনুজ ছিটকে দূরে সরে যায়, মজা করস? নাচ বলল এভাবে সরে গেলি কেন? এখনো কি তাকে ভয় পাস? অনুজ বলল ভয় আর আমি সম্পূর্ণ ভিন্ন মেরুতে থাকি, আর মাহমুদের মতো একটা মশাকে আমি ভয় পাইনি কখনো। নাচ বলল সেটা তোর মুখ দেখে বুঝা, আমার তোকে যে আমি দেখে কতটা খুশি তোর মুখ দেখে বোঝা যাচ্ছে। অনুজ বললাম এটা বলো, তুমি যা বলছো তা কি সত্যি? নাচ বলল একদম। মাহমুদ আমার বন্ধু ছিল, সেটা নিশ্চয়ই তুমি জানো। এখনো আমাকে বিশ্বাস করে। এটা বুঝতে পারছি না, ও বেঁচে গেল কি করে? নাকি ও কোনো আত্মা? অনুজ বলল ধ্যাত, কি বলো এসব? হয়তো বেঁচে গেছে কোনোভাবে, তবে এবার আর ছাড় পাবে না। আর তুমি নিজেও জানো না কত বড় উপকার করলে। নেক্সট স্টেপটা আমি নেব, শুধু দেখতেই থাকো। নাচ বলল তাহলে আমি যাই, কিছু কাজ আছে। এটা বলে নাচ আরেকবার অনুজকে আলিঙ্গন করে চলে যায়। অহনা হাটের কোনায় বসে আছে, তার মনে হচ্ছে মাহমুদ নিশ্চয়ই তাকে বাঁচাতে আসবে, কিন্তু এত দেরি হচ্ছে কেন? আগে তো এমনটা হতো না। যখন তাকে গণধর্ষণ করার জন্য পদক্ষেপ নিচ্ছিল শয়তানেরা, তখন তো মাহমুদ দেবতা হয়ে আসছিল তার জীবনে। তারপর থেকে তো মাহমুদ তার সাথেই ছিল। তাহলে আজ কেন এত দেরি হচ্ছে? মাহমুদ কি ভুলে গেছে অহনাকে? না না না, অপরদিকে কিন্তু মাহমুদও চাই অহনা তার জন্য অপেক্ষা করুক। খবর নিয়ে দেখছে সে আরিশ অনেক ভালো ছেলে, তার সাথে থাকলেই সুখেই থাকবে অহনা। অহনার জন্য একজন যোগ্য স্বামী হতে পারে আরিশ, তাই সে নিশ্চিন্তে নিজের কাজ করতে ব্যস্ত। কিন্তু আজও মাহমুদ বুঝতে পারে না তার পিছু টানটা কি, কেন এত ভালো লাগে অহনাকে। আসসালামু আলাইকুম। তো অহনা গল্পের এই পর্বটা এখানে সমাপ্ত করলাম। পরবর্তী পর্বের জন্য বেশি বেশি কপি নিন আর রিপোস্ট করে দিও। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ আর নিজেও খেয়াল রেখো।